কেমন আছো বন্ধুরা? আজ ঠিক সময় হাজির হয়ে গেছি তুমি আসবে বলেই গল্পের পরের পর্ব নিয়ে। আগের পর্ব নিশ্চয়ই ভালো লেগেছে। যারা এই গল্পের আগের পর্বগুলো শোনোনি তারা আগের পর্বগুলো শুনে নিও। আজ এই গল্পের ৮ম পর্ব। তপস্যা আর অভি দুজনের বিবাহিত জীবন বেশ ভালোই কাটতে থাকে। দুজনে পরিবার নিয়ে পরিকল্পনাও শুরু করে। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবেই ওদের জীবনে এসে হাজির হয় স্বপ্নীল। এরপর কি হতে চলেছে? স্বপ্নীল কি ওদের জীবনে কোনো অভিশাপ হয়ে এসেছে না আশীর্বাদ? সেটা জানার জন্য চলুন শোনা যাক ৮ম পর্ব। গল্পটির নাম তুমি আসবে বলেই। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি। গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা যা আমি তোমাদের রোজ বলে থাকি। চারুলতার গল্পের ঝুলিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আজই করে ফেলো আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকেও জানাতে কিন্তু ভুলো না। চলো এবার গল্পটা শোনা নেওয়া যাক। কয়েকদিন পর তানিশা আর তপস্যা অফিস থেকে বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। আর দুজনে টুকটাক গল্প করছিল, সামনে পুজো, কী শপিং করবে। তপস্যা, কেমন আছো? কথাটা শুনেই ওরা দুজন পিছন ঘুরে তাকালো। আর সামনের ব্যক্তিটিকে দেখে তপস্যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা গায়ে আগুন জ্বলে উঠল, সাথে তানিশারও। ওরা দেখে সামনে স্বপ্নীল দাঁড়িয়ে আছে, বিধ্বস্ত চেহারা, চুল উস্কো খুস্কো। বুঝতে পারলো সেদিন ওই ওর গাড়ির সামনে পড়েছিল। ওরা কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। আমি জানি আমি যা করেছি তাতে তুমি আমাকে ক্ষমা করতে কোনোদিনও পারবে না। আমি বলছিও না ক্ষমা করে দিতে, কিন্তু একবার আমার কথাটা শুনবে? ক্ষমা করবেন, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আসুন। বেশ রেগেই বলল তপস্যা। একবার শোনো না, খুব দরকার, কথা দিচ্ছি তোমাকে আর জ্বালাতন করব না। আমি একবার তোমার কাছে মন খুলে আমার কৃতকর্মের ভুল আমি স্বীকার করতে চাই। তপস্যা কোনো কথা বলে না, চুপ করে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই বাস এসে যাওয়াতে ওরা চলে গেল। স্বপ্নীল সেদিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। কিরে, পাখি উড়ে গেল? হঠাৎই পিছন থেকে একটি ছেলে বলে উঠল। ওর নাম স্বরূপ, স্বপ্নীলের অফিস কলিগ, সাথে ভালো বন্ধুও। এখন আপাতত স্বপ্নীল ওর সাথেই আছে ওর ফ্ল্যাটে। উড়ে যাবে কোথায়? স্বপ্নীল বঙ্কিম হেসে বলে ওঠে। অনেক দিনের একটা বিচ্ছেদ তো, তাই শোনা একটু রেগে আছে ও। আমি জানি কিভাবে ওর মান ভাঙাতে হবে। আগেও স্বপ্ন বলতে অজ্ঞান ছিল, আর এখনও হবে। তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে, নয়তো এই বিরহের বেশ ধরা প্রায়শ্চিত্ত নাটক সব তো জলে যাবে। বলেই একটা ধূর্ত হাসি হাসল স্বপ্নীল। হ্যাঁ রে, মেয়েটা তো বিবাহিত, তুই একদম শিওর যে ও তোর কাছে আসবেই? আর আমি এটা ভেবে পাচ্ছি না ওই রকম একটা সাধারণ দেখতে মেয়ের জন্য তুই এতটা লেবার দিচ্ছিসই বা কেন? এমন কিছু খাস তো নেই ওর মধ্যে। তোর পাশে ওকে একদম মানায় না। তোর পাশে পরি মানাবে, বুঝলি, পরি। স্বপ্নীলের কাঁধে হাত রেখে বলল স্বরূপ। বন্ধু, ওর কাছে যা আছে না সেটা যদি আমি পাই তো আমার পাশে দিনরাত পরীরা ঘুরে বেড়াবে। আচ্ছা, কি এমন আছে ওর? অবাক হয়ে বলল স্বরূপ। ওই সাধারণ মেয়েটা হচ্ছে একটা সোনা ডিম পাড়া হাঁস, বুঝেছ? ওর বাবা শহরের নাম করা প্রমোটার, ওর বাবার একমাত্র মেয়ে। আর ওর বাবা নিজের মেয়ের জন্য অনেক কিছু করেছে। রাজারহাটের মতো জায়গায় বিঘা বিঘা জমি আছে ওর নামে। এছাড়া অনেক বিশাল বিশাল সংখ্যার পলিসি ওর নামে। এসব জেনেই তো ওকে ফাঁসিয়েছিলাম। তাহলে ছাড়লি কেন?
বিরক্তির সুরে বলল স্বরূপ। আরে ওইটাই তো আমি ভুল করেছি। ওকে ছেড়ে আমি রাগিনীর পিছনে ছুটেছি। ও বলেছিল ওর বাবার কানাডাতে বিজনেস আছে, বড় বড় বাড়ি আছে, ছবিও দেখিয়েছিল। আর ওখানেই আমি ছিলাম ভুল। ও আমার সাথে চিট করেছে। ওখানে নিয়ে গিয়ে হাউসকিপিংয়ের কাজ করতে বলেছে। ওর পেছনে ছুটতে গিয়ে এতদিনের খাটনি আমার সব চলে গেল। মিথ্যে প্রেগনেন্সির নাটক করে আমাকে এখান থেকে নিয়ে গেল। এখন আমার সব কিছু আবার শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু এখন আবার একটু বেশি সমস্যা আছে। সেটা হলো ওর স্বামী। আর আমি চাই না ওই সামান্য একটা দোকানি আমার মুখ থেকে খাবার কেড়ে নিক। এর জন্য আমাকে যা করতে হয় করব, অ্যাট এনি কস্ট। আমার তপস্যাকে চাই, নয়তো আমি বরবাদ হয়ে যাব। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই ছোটো একটা চাকরি দিয়ে কি হবে? সারা জীবন এই ভিখিরির মতো জীবন কাটাতে আমি পারবো না। আমি নিজেকে এই শহরের ধনী ব্যক্তি হিসাবে দেখতে চাই। বলেই একটা হৃদয় বিদীর্ণ করা হাসি হাসল স্বপ্নীল। এর কিছুদিন পর তপস্যার সাথে অফিস থেকে বাড়ি ফেরার পথে দেখা হলো স্বপ্নীলের। এটা তপস্যার কাছে মনে হয় হঠাৎ দেখা, কিন্তু স্বপ্নীল তপস্যাকে রোজ ফলো করে। আজ থেকে নয়, অনেক দিন ধরে। প্রায় দিনই অভি থাকে। আজও নেই, তাইও ওর সামনে এগিয়ে আসে। তপস্যা স্বপ্নীলকে দেখে একটু হকচকিয়ে যায়। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, কী ব্যাপার, এরকমভাবে রাস্তা আটকালে কেন? আমি খুব ভুল করেছি তপস্যা, জানি, ক্ষমা হয় না। তাও বলছি, একবার একটু সুযোগ দিয়ে কি দেখা যায় না? আমি কথা দিচ্ছি, আর তোমাকে ঠকতে হবে না। কান্না ভেজা গলায় বলল স্বপ্নীল। তপস্যা একটু অবাক হয় কথাটা শুনে। তারপর বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো? কিসের সুযোগ আর কেন? দেখো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আসতে পারো। এতদিনের সম্পর্ক এইভাবে শেষ হয়ে যায় না তপস্যা। আমি এখনও তোমাকে ভালোবাসি। আমার ভীষণ বড় ভুল হয়েছে। আমি তোমার পা ধরতেও রাজি। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তপস্যার রাগের পারদ আরও চড়তে থাকে। ও বেশ বিরক্ত হয়েই বলল, দেখো, আমার না তোমার এই ড্রামা শুনতে একদম ভালো লাগছে না। সোজাসুজি বলো, আমার কাছে নষ্ট করার মতো সময় নেই। এখন আমার জন্য তোমার কাছে সময় নেই, আর আগে আমি সময় না দিলে তুমি কত ঝগড়া করতে আমার সাথে, মনে আছে? প্লিজ, আমার ভালো লাগছে না। যা বলার তাড়াতাড়ি বলো। আমি জানি তপস্যা, তুমি চাপে পড়ে ওই ছেলেটাকে বিয়ে করেছ, কিন্তু ওকে তুমি ভালোবাসো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। স্বপ্নীলের হাত এক ছটকায় সরিয়ে তপস্যা বলল, তুমি ভুল জানো, আর এই ভুল ধারণাটা মন থেকে মুছে ফেলো যে আমি তোমাকে এখনও ভালোবাসি। তপস্যা, হ্যাঁ, ঠিক শুনছ। আমার মন থেকে তুমি সেদিনই মুছে গেছো, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আর আজ যে তুমি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছো না, সেটাই অভির জন্য। ও না থাকলে আমি আজ মরেই যেতাম হয়তো। আর এই রকম মানুষকে আমি না ভালোবেসে পারিনি। তাই আজ তোমাকে বলছি, কান খুলে শুনে রাখো, আমি অভিকে ভীষণ 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 ভালোবাসি, তোমার থেকেও বেশি। বুঝেছ? আমি তোমাকে যে ভালোবেসেছিলাম সেটা ভালোবাসা ছিল না, হয়তো হয়তো তোমার ওপরের সৌন্দর্যের মোহে ছিলাম। আর খুব ভালো হয়েছে তোমার সাথে আমার বিয়েটা হয়নি, নয়তো আমি বেঁচে মরে থাকতাম। আর কোনো দিন আমার সাথে কোনো রকম কথা বলার চেষ্টাও করবে না। তুমি এখন আমার কাছে পরপুরুষ, আর আমি বিবাহিতা। আমার নাম এখন তপস্যা অভিমন্যু গাঙ্গুলি। এই কথাটা বলেই ও বাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। অন্যদিকে তপস্যার কথাগুলো শুনে স্বপ্নীলের রাগের মাত্রা অতিক্রম করে, আর তখনই ও বলে ওঠে, হো, তাহলে আমি ঠিকই বুঝেছিলাম। তাই তো ভাবি, আমি চলে যাওয়ার সাথে সাথেই সেদিনই তুমি পাত্র পেয়ে গেলে।
ব্যাপারটা ঠিক হজম হলো না। এক পাড়ায় থাকতে অথচ সম্পর্ক ছিল না, এটা কি বিশ্বাসযোগ্য? আর তাই আমি চলে যাওয়ার সাথে সাথে তুমিও সুযোগটা একদম লুফে নিলে, আর কেউ কিছু বুঝতেও পারলো না। আমাকে তুমি কি মনে করো, বোকা তাই না? একটা চরিত্রহীন মেয়ে ছেলে। স্বপ্নীল! চিৎকার শুনে তপস্যা আর স্বপ্নীল চেয়ে দেখে পিছনে অভি দাঁড়িয়ে। তপস্যা ছুটে ওর কাছে গিয়ে ওর হাতটা ধরে। ওর দিকে তাকিয়ে দেখে অভির চোখ মুখ লাল হয়ে গেছে রাগে, চোখে অগ্নি বর্ষণ করে স্বপ্নীলের দিকে চেয়ে আছে। মুখ সামলে কথা বলুন, আপনি আমার স্ত্রীর সম্পর্কে কথা বলছেন, এটা কিন্তু মনে রাখবেন। সামনে এগিয়ে এসে স্বপ্নীলের দিকে তর্জনী তুলে বলল অভি। স্ত্রী? এই কদিনে এত পীড়িত? বাবা বাবা যায় না। তা বিয়ের আগে কটা সহবাস করেছিলে? সেটা বলো তো বাবা, না তো এত তাড়াতাড়ি তো কেউ এত পীড়িত করতে পারে না। তখনই রাগে অভি স্বপ্নীলের কলারটা চেপে ধরে বলল, ইউ বিচ, লজ্জা করে না এত বড় দোষ করে এত নোংরা নোংরা কথা বলতে? এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, জানো এক্ষুনি তপা যদি থানায় তোমার নামে ডায়েরি করে তোমার সমস্ত কীর্তিকলাপ বলে, তখন তোমার কি হবে ভেবে দেখেছো? ছাড়ো ছাড়ো অভি, ছাড়ো। এরকম ফালতু মানুষের মুখ লাগতে চেও না, তাতে তোমার সম্মান কমবে বই পারবে না। ও তো ওই রকমই, এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। এই পাড়ায় তোমার একটা সম্মান আছে, ওর কি? ও তো একটা কুকুরের থেকেও অধম। ছাড়ো বলছি অভি, ছাড়ো, বাড়ি চলো। আর যদি কোনো দিন এ পাড়ায় দেখেছি তো দেখবে, সেদিন আমার থেকে খারাপ কেউ হবে না। আমি যতটা শান্ত ঠিক ততটাই অশান্ত, কথাটা মনে রেখো। স্বপ্নীলের দিকে তর্জনী তুলে বলল অভি। তারপর দুজনে বাইকে বসে বাড়ির দিকে চলে যায়। অভি আর তপস্যার চলে যাবার দিকে তাকিয়ে স্বপ্নীল মনে মনে বলে ওঠে, অভিবাবু, তোমার আমি কী ব্যবস্থা করব সেটা দেখবে। আমার কলার ধরা এইটা তুমি একদম ভালো করনি অভিবাবু, এর দাম তো তোমাকে দিতেই হবে। বলেই একটা বিকৃত হাসি হাসতে থাকে ও। আমার আমার খুব ভয় করছে অভি। আজ ওর চোখ মুখ দেখে কেমন একটা লাগছিল, তোমার দিকে কেমন করে তাকিয়েছিল। অভিকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল তপস্যা, আরে দূর পাগলি, ও কী করবে আমার? আর শোনো, ভগবান তো আছে, আমি কোনোদিন কারোর খারাপ করিনি, তাই উনিও আমার কোনো খারাপ হতে দেবে না, বুঝলে? এত চিন্তা করো না তো, যা হবে দেখা যাবে, এখনও তো ভেবো না। তপস্যাকে বুকে জড়িয়ে বলল অভি। আচ্ছা, তুমি তো আজ আমাকে ফোন করে বললে দোকানে মাল এসেছে, যেতে পারবে না, তা তুমি ওখানে কি করছিলে? অভির দিকে তাকিয়ে বলল তপস্যা। তোমার দেরি হচ্ছিল দেখে টেনশন হচ্ছিল, তাই আমি একটু এগিয়ে দেখছিলাম, আর তখনই শুনি স্বপ্নে তোমাকে ওরকম বাজে বাজে কথাগুলো বলছে, আর ওর কথা শুনে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খাটে শুয়ে কথাগুলো বলল অভি। ওকে তুমি চিনলে কি করে? অবাক হয়ে বলল তপস্যা। কতবার তো দেখেছি ওকে এ পাড়ায় আসতে, তোমাকে বাইকে করে নিয়ে যেত আমার দোকানের সামনে দিয়ে, তখন তোমার খুব কষ্ট হতো তাই না? অভির বুকে মাথা রেখে বলল তপস্যা। মিথ্যে বলবো না তপা, ভীষণ ভীষণ কষ্ট হতো। এক একবার চোখ দিয়ে জল চলে আসতো, তারপর আমি নিজের মনকে শান্ত করতাম। তপস্যাকে নিজের বুকে চেপে ধরে বলল অভি। সরি অভি, আমি একটা স্টুপিড। এত ভালো মানুষটাকে ছেড়ে আমি ওই অমানুষটাকে ভালোবাসতাম। ভগবানকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে অভি উপহার দিয়েছে। এখন বুঝি জানো, ভগবান আমাদের সাথে সেটাই করেন যে আমাদের ভালো হয়। অভির বুকে মাথা রেখে কথাগুলো বলে চলে তপস্যা।
বুঝলাম ম্যাডাম, এবার তুমি আমাকে একটা ছোট্ট উপহার দাও তো। গাঢ় কণ্ঠে তপস্যার কানে কানে বলল অভি। এই কথায় তপস্যা লজ্জা পেয়ে অভির বুকে মুখ গুজে দেয়। আমার ছোট্ট একটা তোপা চাই কিন্তু। না, আমার অভি চাই। আচ্ছা, এক কাজ করো, ভগবানকে বলি যেন দুটোই দেয়, তাহলে আমরা দুজনেই হ্যাপি। কি, একসাথে দুটো? না বাবা, আমি সামলাতে পারবো না, সাথে তো তোমাকেও সামলাতে হবে নাকি? এই শুনে অভি তপস্যাকে নিজের আরও কাছে টেনে নিয়ে মেতে ওঠে আদিম নরনারীর খেলায়। কেমন লাগলো বন্ধুরা গল্পের এই পর্বটি শুনতে? গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, ভালো থেকো, টাটা।